আরজিকর কাণ্ডে এবার ঘুরে গেল মোড়। এবার আবারও নতুন করে তদন্ত শুরু হতে চলেছে। অপেক্ষায় 24শে ডিসেম্বরের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। ফের সিবিআই কিন্তু নতুন করে তদন্ত শুরু করবে আরজিকর কাণ্ডের, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। তার মধ্যেই কিন্তু ঘুরে গেল খেলা। আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার। ইতিমধ্যেই তার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। এমনকি নিজে আত্মপক্ষ সমর্থনে 6 ঘন্টার বেশি 100টা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বিচারকের। 100 প্রশ্নে রীতিমতো কুপকাত সঞ্জয় রায়। তিনি আত্মপক্ষ সমর্থনে বিচারককে একের পর এক যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন তিনি কেন নির্দোষ, তিনি কেন এই ঘটনার সাথে যুক্ত নয়। তাকে ফাঁসানো হচ্ছে এমনও কিন্তু দাবি উঠেছে, এমনই কিন্তু তথ্য আসছে সূত্র মারফত। তার মধ্যেই নির্যাতিতা তরুণীর চিকিৎসকের মা বাবা তারা কিন্তু এবার হতভম্ব হয়ে এদিক ওদিক ছুটছেন। তারাই কিন্তু ছুটেছেন হাইকোর্টে। ফের নতুন করে শুরু করতে হবে তদন্ত। তার মধ্যেই এবার প্রবল চাপে সিবিআই, কারণ সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কারণ ঘটনার 90 দিন পেরিয়ে গেছে। গ্রেপ্তার হয়েছেন সন্দীপ এবং অভিজিৎ মণ্ডল। 90 দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তারির পরে 90 দিনের মাথায় চার্জশিট দেওয়ার কথা থাকলেও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। সিবিআই দাবি করেছে তাদের হাতে নাকি উপযুক্ত কোনো তথ্য প্রমাণ নেই, তাই তারা চার্জশিট এই মুহূর্তে দিচ্ছে না। তবে তদন্ত কিন্তু শেষ হয়ে যাওয়া নয়, চার্জশিট খুব শীঘ্রই তারা দেবে। এদিকে ফের সিবিআই দাবি করেছিল যে যেহেতু ট্রায়াল চলছে, যেহেতু সাক্ষ্য গ্রহণ চলছে নিম্ন আদালতে, তাই তারা এই মুহূর্তে চার্জশিট জমা দেয়নি। তাহলে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটা প্রভাব পড়তে পারে। তবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এবার সিবিআই খুব শীঘ্রই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে আদালতে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর তার মধ্যেই কিন্তু এবার চরম ফ্যাসাদে সিবিআই। ফের নতুন করে শুরু করতে হবে আরজিকর তদন্ত, তেমনই দাবি, চরম নির্দেশ দিয়েছে একেবারে আদালত। 1.5 ডজন প্রশ্ন তুলে আরজিকর কাণ্ডে সিবিআইকে পুনরায় তদন্ত করতে আবেদন। 13ই আগস্ট থেকে সিবিআইকে পুনরায় তদন্ত করতে আবেদন করা হয়েছে। শিয়ালদা আদালতে সব সাক্ষ্য নতুন করে করতে আবেদন করলেন নিহত চিকিৎসকের বাবা মা। অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে আসা ফোনের কথোপকথন রেকর্ডিং হাইকোর্টকে শুনে হস্তক্ষেপ করার আবেদন করেছেন নির্যাতিতার বাবা এবং মা। অর্থাৎ একটি কল রেকর্ডিং এই মুহূর্তে পাওয়া গেছে। আর সেই কল রেকর্ডিংয়ের সূত্র ধরেই কিন্তু সেই কল রেকর্ডিং তুলে দেওয়া হয়েছে বিচারকের হাতে। বিচারপতিকে যে আর্জিটা জানিয়েছেন অভয়ার বাবা এবং মা, যে এই অডিও ক্লিপিংটা শুনে যেটায় অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে এসেছিল, সেই অডিও রেকর্ডিংটা শুনে আপনি যা ব্যবস্থা করার করবেন, আপনি হস্তক্ষেপ করুন এই মামলায়। ফের যেন নতুন করে শুরু হয় তদন্ত। একেবারে ঘুরে গেল পুরো আরজিকর কাণ্ডের মোড়। চরম বিপাকে কিন্তু এবার অভিযুক্তরা। 24শে ডিসেম্বর মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। যে প্রশ্নগুলো তুলেছেন, ঘটনার পরে নির্যাতিতার বাবা মাকে প্রথম ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। কেন করেনি? তিনিই তো প্রথম ফোন করেছিলেন। অর্থাৎ সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তে কোথায় কি গাফিলতি আছে সেটা নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন মানে জর্জরিত করেছেন। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অভয়ার বাবা এবং মা। কফিনে কিন্তু একেবারে মেন পেরেকটা পুঁতিয়ে দিয়েছেন অভয়ার বাবা এবং মা। তদন্ত করে দেখা উচিত গত 9ই আগস্ট সকাল 10:45 অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কার নির্দেশে ফোন করেছিলেন, ওই সময় তার পাশে কে ছিলেন। ওই অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট প্রথমে ইচ্ছাকৃতভাবে কেন অসত্য তথ্য ফোনে বললেন, পরে কেন বললেন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য গঠিত চিকিৎসক দলে কেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধানকে রাখা হলো না। রাজ্যের মধ্যে ফরেন্সিক বিভাগের তিনি অন্যতম প্রবীণ অধ্যাপক হওয়া সত্ত্বেও কেন তাকে বাদ দেওয়া হলো।
কেন নীলরতন সরকার মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক মল্লী বন্দ্যোপাধ্যায়কে ময়নাতদন্তের জন্য ডাকা হলো? অনেকের ফরেন্সিক বিশেষজ্ঞের মধ্যে মল্লী সম্প্রতি সহকারী অধ্যাপক হয়েছেন। তার থেকে অনেক বেশি অভিজ্ঞদের কেন ডাকা হলো না, এই প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা এবং মা। আর.জি. কর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন থানায় এফআইআর দায়ের করলেন না, তা খুঁটিয়ে দেখা প্রয়োজন। কেন ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস? ডিউটি রোস্টার অনুযায়ী 8ই আগস্ট রাত থেকে 9ই আগস্ট পর্যন্ত কোন কোন চিকিৎসক ছিলেন? 8ই আগস্ট রাত 11টার পর থেকে সিসিটিভি ফুটেজ কেন সিবিআইকে দেওয়া হলো না? হাসপাতালে পৌঁছানোর পরে কেন নির্যাতিতার বাবা মাকে কেন মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? কেন সন্দীপ ঘোষ তাদের সঙ্গে দেখা করতে চায়নি? নির্যাতিতার মৃতদেহ কেন পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি? কেন স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের নজরদারিতে তড়িঘড়ি মৃতদেহ সৎকার করা হলো? কেন নির্যাতিতার বাবা দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চাইলেও উপেক্ষা করা হয়েছে? ঘটনাস্থলে বিছানার চাদর, নির্যাতিতার জুতো, খোলা অবস্থায় ল্যাপটপ, জলের বোতল একই অবস্থানে ছিল। দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে সেগুলির উপর তার প্রভাব কেন পড়ল না? এমনকি ঘটনাস্থলেও তার কোনো চিহ্ন পাওয়া যায়নি, এটা বিশ্বাস করা কঠিন। এমতো অবস্থায় প্রমাণ লোপাট হয়েছে এমন আশঙ্কা অমূলক নয়। চেস্ট বিভাগের পাশের অংশ কেন ভাঙার কাজ শুরু করা হয়েছিল? কার নির্দেশে তা হয়েছিল? ওই রাতে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন দেখা উচিত। তিনি কোথায় ছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন? কোনো ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলে চিকিৎসা বিদ্যা মেনে বাঁচানোর জন্য প্রয়োজনীয় চেষ্টা করা উচিত। এক্ষেত্রে কি সেখানে উপস্থিত কেউ এমন পদক্ষেপ করেছিলেন? কেন দেহের এক্সরে করা হয়নি? কেন মায়ের সাক্ষ্য নয়? এমনই কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন একেবারে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা এবং মা। ফের কিন্তু বিপাকে পড়তে চলেছে আর.জি. কর হাসপাতাল কর্তৃপক্ষ। সন্দীপ ঘোষ এমনিতেই কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। একাধিক প্রশ্ন কিন্তু এবার উঠে গেছে। সিবিআই যে তদন্ত করেছে তার যে ফাঁক ফোকর আছে সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অভয়ার বাবা এবং মা। হাইকোর্টে বিচারপতি ঘোষ তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে সমস্ত প্রশ্ন জমা দিয়েছেন এবং যে অডিও ক্লিপিং জমা দিয়েছেন, ফোন করে যেটা জানানো হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, সেই অডিও ক্লিপিং শুনে এই সমস্ত প্রশ্ন দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার এবং হস্তক্ষেপ করার কিন্তু আর্জি জানিয়েছেন অভয়ার বাবা এবং মা। যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো কিন্তু অমূলক নয়। সিবিআই কেন তদন্তে এই সমস্ত তথ্য উপেক্ষা করে গেল, এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে এবং এই প্রশ্ন নিয়ে কিন্তু হাইকোর্টে রীতিমতো হুলস্থুল কাণ্ড হতে চলেছে আগামী 24শে ডিসেম্বর। কারণ ওই দিনই সিবিআইকে এই সমস্ত প্রশ্নের উত্তর এবং সিবিআইকে তাদের রিপোর্ট জমা দিতে হবে। তাদের যে বক্তব্য সেই বক্তব্য জানাতে হবে। সিবিআইয়ের বক্তব্য যদি বা সিবিআইয়ের যে হলফনামা যুক্তি সেটা যদি শুনে খুশি হন বিচারপতি তাহলেই কিন্তু ঠিক আছে। তা না হলে আর.জি. কর কাণ্ডে ফের নতুন করে তদন্ত শুরু হতে পারে। কারণ প্রথম থেকেই যে দাবিটা উঠছে, যেভাবে ঘটনাটি ঘটেছে সেখানে সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। বিভিন্ন মহল থেকে কিন্তু এই প্রশ্নটা উঠে যাচ্ছে। কিন্তু সিবিআই তদন্তে শুধুমাত্র সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে এবং যাকে গ্রেপ্তার করছিল রাজ্য পুলিশ। তাহলে সিবিআই এতদিন ধরে কি করলো, আর কাউকে কেন ধরতে পারলো না, এই প্রশ্নগুলো উঠে গেছে। এবং তথ্য প্রমাণ লোপাটের যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে এবং যার প্রমাণ ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে, সিবিআই দাবি করেছিল কেন তারা চার্জশিট জমা দিল না, কেন জামিন পেয়ে গেলেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, এমন নানা প্রশ্ন কিন্তু উঠে গেছে এবার গোটা রাজ্য রাজনীতিতে। অভয়ের বাবা মা কিন্তু এবার কফিনে শেষ ব্রেকটা পুঁতিয়ে দিলেন। বন্ধুরা, আপনারা কি বলবেন? এবার হাইকোর্টের কি নির্দেশ দেওয়া উচিত? ফের কি নতুন করে তদন্ত শুরু করা উচিত? এবং যে প্রশ্নগুলো, যে 15টা প্রশ্ন, 1.5 ডজন প্রশ্ন, এই প্রশ্নগুলি কি সঠিক যেটা তিলোত্তমার মৃতা চিকিৎসকের বাবা মা তুলেছেন, হাইকোর্টে জমা দিয়েছেন এই প্রশ্নগুলি? এরপর কি নির্দেশ দেওয়া উচিত? ফের কি নতুন করে তদন্ত, নাকি সিবিআই তদন্তে বড়সড় ফাঁক, বড়সড় গাফিলতি?
কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী 24শে ডিসেম্বর কী হতে চলেছে হাইকোর্টে, কী নির্দেশ দিতে চলেছেন জাস্টিস ঘোষ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।